যে সিলেবাসে আমরা রয়েছি তার যে 6 সেমিস্টার রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটির ইউজি লেভেলের স্টুডেন্ট যারা রয়েছে, অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েটে পড়ছো, অর্থাৎ যারা বিএ ক্লাসে পড়ছো, তাদের যে ডিসার্টেশন পেপারটি রয়েছে সেই ডিসার্টেশন পেপারটির আলোচনাকে সামনে রেখে এবং সহজভাবে করার জন্য আমরা এই ভিডিওটিকে নিয়ে এসেছি, যাতে তোমাদের বুঝতে অনেক বেশি সহজ হয় যে আলটিমেটলি ডিসার্টেশন শব্দটা কী এবং সেই বিষয়ে আমাদের কোন কোন বিষয়গুলোকে করতে হবে তার একটি সম্যক ধারণা। ডিসার্টেশন শব্দটিকে যখন আমরা দেখছি তখন তার যদি আমরা বাংলা তর্জমা করি, তাহলে বাংলা তর্জমা যেটি পাবো সেটা হচ্ছে গবেষণামূলক প্রবন্ধ। আমরা যে বাংলাটা পাবো সেটা হচ্ছে গবেষণামূলক প্রবন্ধ। আবার ডিসার্টেশন শব্দটিকে যখন আমরা আলোচনা করব, তার সাথে সাথে এই থিসিস নামক যে শব্দটি নিচে লেখা রয়েছে, এই থিসিস শব্দটিও কিন্তু আমাদের সামনে উঠে আসবে। এখন ডিসার্টেশন বা থিসিস যেটাই আমরা বলি না কেন, সেটার যদি আমরা বাংলা তর্জমা করি তাহলে সেটা কিন্তু অবশ্যই এই গবেষণামূলক প্রবন্ধ যেটা, সেটার একটা বাংলা তর্জমা আমরা দেখতে পাবো। তাহলে এই গবেষণামূলক প্রবন্ধ কি, সেটা আমাদের মনে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু নিয়ে আসে যে গবেষণামূলক প্রবন্ধটা আলটিমেটলি কী। তো এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে যে বিষয়টা আলাদা আলাদা করে জানতে হবে সেটা, যে আমরা যখন গবেষণামূলক প্রবন্ধ আলোচনা করছি বা বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি, তখন এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো বিষয় পেয়েছি। একটা গবেষণা একটা আলাদা প্রেক্ষিত, আর প্রবন্ধ যেটা সেটা একটা আলাদা প্রেক্ষিত। এবার কোন দৃষ্টিকোণ থেকে গবেষণা এবং প্রবন্ধ আলাদা প্রেক্ষিত সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এই ক্ষেত্রে এভাবে দেখতে পাবো যে যখন আমরা গবেষণা প্রবন্ধ একত্রে বলছি তখন আমরা কিন্তু গবেষণা প্রবন্ধই বলছি বা ডিসার্টেশন শব্দটিকে ইংরেজিতে ব্যবহার করছি। কিন্তু আমরা যখন বাংলায় আলোচনা করছি তখন সেটা হচ্ছে গবেষণা প্রবন্ধ, অর্থাৎ গবেষণা শব্দটি একটা আলাদা শব্দ হিসেবে ব্যবহার হচ্ছে, আবার প্রবন্ধ শব্দটিকে যদি আমরা দেখি তাহলে সেটি কিন্তু একটা আলাদা। তাহলে গবেষণা কি, এটা একটা প্রশ্ন চিহ্ন আমাকে জাগতে পারে, আবার প্রবন্ধ কি সেটাও কিন্তু আমরা জানতে পারি। এবার প্রবন্ধ বিষয়ক ধারণা কিন্তু আমাদের সম্যক ধারণা কিন্তু আমরা আমাদের নিচের যে ক্লাসগুলি রয়েছে, অর্থাৎ আমরা যখন লিখতে শিখেছি, আমরা যখন 9, 10, 11, 12 যখন পড়েছি তখন কিন্তু আমাদের প্রবন্ধ রচনা ছিল। তো সেক্ষেত্রে আমরা সেই বিষয়টি সম্পর্কে হয়তো অল্প বিস্তর হলেও পরিচিত। কিন্তু গবেষণা বিষয়টা আমরা বিভিন্ন সময় দৈনন্দিন কাজকর্মে আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই। কাজকর্ম বা বিভিন্ন কাজকর্মকে আমাদের সামনে আমরা দেখতে পাই যে সেই কাজকর্মগুলো উঠে এসেছে, বা বিভিন্ন গবেষণা সংক্রান্ত অনেক তথ্যও আমরা জানতে পারি। তাহলে গবেষণাটা আলটিমেটলি কী? তো গবেষণা বিষয়টিকে যদি আমি আলাদা করে ডিফাইন করতে চাই তাহলে সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট বিষয় সম্বন্ধে অভিনব তত্ত্বের বা অভিনব তথ্যের অনুসন্ধান করাই হচ্ছে গবেষণা। গবেষণাটা কি না, এখানে সহজভাবে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট বিষয় সম্বন্ধে কি অভিনব তত্ত্বের বা অভিনব তথ্যের অনুসন্ধান করাই হচ্ছে গবেষণা, বা যেটাকে আমরা রিসার্চ বলছি, যেটাকে আমরা আর একটা ইংরেজি শব্দ রিসার্চ বলছি, যে পুনরায় সার্চ করা, সেইটি অর্থাৎ পুনরায় অনুসন্ধান করার যে ক্ষেত্র সেটা হচ্ছে গবেষণা। কিসের উপর? নির্দিষ্ট কোনো বিষয়ের উপর, এবং সেখানে অভিনব কোনো তত্ত্ব বা অভিনব কোনো তথ্যের অনুসন্ধান করাটাকে আমরা এখানে গবেষণা হিসেবে দেখছি। তাহলে আরেকটা শব্দ কি পড়ে রইল? আরেকটি শব্দ যেটা পড়ে রইল সেটা হচ্ছে প্রবন্ধ। তাহলে প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে যে কল্পনা শক্তি আর বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে লেখক যে নাতি দীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করে তাই হচ্ছে প্রবন্ধ। অর্থাৎ প্রবন্ধ বলতে আমরা কি বলবো তাহলে? না, আমি যে বিষয়টি সম্পর্কে জানতে পারছি, আমি যে বিষয়টি সম্পর্কে বুঝতে পারছি, আমি যে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করছি, সেটিকে একটি সাহিত্য রূপ দেওয়া, একটা নির্দিষ্ট বিশ্লেষণী ধারাকে সামনে রেখে তার লিখিত একটা রূপ দেব এবং সেখানে তার একটা সাহিত্য রূপ সৃষ্টি হবে। অর্থাৎ আমি ব্যাকরণগতভাবে সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই জন্য প্রবন্ধটা কি না, কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে লেখক যে নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন সেটাকে আমরা প্রবন্ধ বলি, যদিও এটা সাহিত্যের পরিপ্রেক্ষিতে আলোচনা আমরা দেখতে পাই। তাহলে গবেষণা এবং প্রবন্ধ এ দুটোকে যদি আমরা আলাদা দেখি তাহলে গবেষণার একটা আলাদা ডাইমেনশন পাচ্ছি, আবার প্রবন্ধেরও কিন্তু একটা আলাদা ডাইমেনশন পাচ্ছি।
তাহলে একসাথে গবেষণা প্রবন্ধ কাকে বলে সেটা আমাদের জানা দরকার। একসাথে গবেষণা প্রবন্ধ যখন আমরা দেখব তখন আমাদেরকে ঠিক এই বিষয়টিতে আলোচনা করতে হবে যে গবেষণা প্রবন্ধ কী। এটা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের আলোচনার প্রেক্ষিতটা কেমন, যে গবেষণা প্রবন্ধ হিসেবে বিবেচিত হবে সেই সব লেখা যা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর গবেষণা পদ্ধতি অনুসারে পরিণত হয়ে থাকে। তাহলে গবেষণামূলক প্রবন্ধ যখন আমরা একত্রে বলবো তখন সেটা কিভাবে বলবো না, গবেষণা প্রবন্ধ হিসেবে বিবেচিত হবে সেই সমস্ত লেখা যা কিনা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর গবেষণা যে পদ্ধতি রয়েছে সেই অনুসারে পরিণত হয়ে থাকে। বা কোনো গবেষণার ফলাফল নিয়মানুযায়ী সুসংগত রূপে সংক্ষিপ্তভাবে প্রকাশ করার নামে হচ্ছে গবেষণা প্রবন্ধ। অর্থাৎ কোনো একটি গবেষণা কর্ম তার ফলাফল সেটা যদি আমরা সুসংগতভাবে, অর্থাৎ গবেষণা করার যে নিয়ম নীতিগুলো রয়েছে, যে পর্যায়ক্রমিক একটা বিশ্লেষণী ধারা যেটি রয়েছে, সেভাবে যদি আমরা সেটাকে সংক্ষিপ্তভাবে একটা প্রকাশ করি বা প্রকাশ করার যে নাম সেটাকে আমরা গবেষণা প্রবন্ধ বলতে পারি। প্রথমে কি না, প্রথমে তাহলে এই প্রকাশ করার নাম যেটা গবেষণা প্রবন্ধ, তাহলে কি আমরা যে কোনো উদ্ধৃতি যে কোনো বিষয় পরপর সুসংগতভাবে যদি সারিবদ্ধভাবে সাজিয়ে দিই তাহলেই হবে? সেটা হবে না। সেই জন্য প্রথমেই বলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু উদ্ধৃতি সমূহের সংকলন কিংবা কোনো বিষয়ের সাধারণভাবে সুসংবদ্ধ উল্লেখের নাম গবেষণা প্রবন্ধ নয়। অর্থাৎ আমি কোনো অনেক উদ্ধৃতিগুলোকে একত্রিত করলাম কিংবা কোনো একটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করলাম, সেটাকে কিন্তু আমরা গবেষণা প্রবন্ধ বলতে পারবো না। যেমন আমরা কোনো নোটস যেটা আমরা লিখি সেটাকে কিন্তু আমরা কোনো গবেষণা প্রবন্ধ বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ গবেষণা আলোচনাতে তার ফলাফল থাকবে, সেখানে একটা প্রশ্নসূচক ভাবনা থাকবে, সেই প্রশ্নসূচক ভাবনা থেকে আমাকে একটা কাউন্টার দিতে হবে। অর্থাৎ আমার একটা হাইপোথিসিস থাকবে, সেই হাইপোথিসিসকে হয় আমাকে ঠিক প্রমাণ করতে হবে নতুবা ভুল প্রমাণ হবে। আমি সেই আমি যেগুলো তথ্য কালেক্ট করব সেগুলোকে আমাকে কী করতে হবে, আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তারপর আমি একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসার যে তাগিদ সেটাকে আমাকে করতে হবে। সেই জন্য কী বলা হচ্ছে যে গবেষণার ফলাফল নিয়ম অনুযায়ী সুসংগত রূপে সংক্ষিপ্তভাবে প্রকাশ করার যেটা নাম সেটা হচ্ছে গবেষণা প্রবন্ধ। তাই আমি যে কোনো সাধারণ বিষয়কে সুসংগতভাবে উল্লেখ করলে কিন্তু সেটাকে আমরা গবেষণা প্রবন্ধ বলতে পারি না। তাহলে গবেষণা প্রবন্ধটাকে আমরা আলাদা কিভাবে করব? যখন গবেষণা প্রবন্ধকে আমরা সাধারণ কোনো সুসংবদ্ধ বিষয়ের সাথে আলাদা করতে চাইব তখন আমাদেরকে গবেষণা প্রবন্ধের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সেই বিষয় সম্পর্কে আমাকে ওয়াকিবহাল হতে হবে। গবেষণা প্রবন্ধের প্রকৃতি এবং বৈশিষ্ট্য যেটা সে সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। কোন বিষয়ে তাহলে আমাকে ওয়াকিবহালের ক্ষেত্র না, এর প্রকৃতিটা কি, গবেষণা প্রবন্ধের প্রকৃতিটা আলটিমেটলি কি। যদি গবেষণা প্রবন্ধের প্রকৃতির বিষয় আমরা দেখি তাহলে দেখব যে প্রকৃতিগতভাবে গবেষণা প্রবন্ধের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটা আমরা প্রথমেই বলেছি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো গবেষণা প্রবন্ধের ধরন, প্রকৃতি ও বিষয়ের উপর নির্ভর করে এবং অন্যতম কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, কিছু সাধারণ বৈশিষ্ট্য কি না, এক, প্রবন্ধটি অবশ্যই কি হতে হবে, প্রবন্ধটি অবশ্যই কি বলা হচ্ছে, 1 নম্বরে বলা হচ্ছে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। অর্থাৎ আমি যে প্রবন্ধটি আলোচনা করব, আমার যে প্রবন্ধটি আমি লেখার চেষ্টা করব বা যে প্রবন্ধটি আমি উপস্থাপন করার চেষ্টা করব সেটি কি হতে হবে না, বস্তুনিষ্ঠ হতে হবে। দ্বিতীয়ত কি বলা হলো, প্রবন্ধটির এক বা একাধিক সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। যে প্রবন্ধটি আমি আলোচনা করব তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং তার উদ্দেশ্য থাকতে হবে, যে আমি কোন উদ্দেশ্যে আমি আমার গবেষণা করছি, আমার লক্ষ্যটা কি। 3 নম্বর কি না, সমসাময়িক বিষয় সংশ্লিষ্ট হতে হবে অথবা বর্তমান সময়ে আলোচিত সমালোচিত কোনো বিষয় হতে হবে। অর্থাৎ বর্তমান সময়ের কোনো বিষয় সাথে রিলেটেড কোনো বিষয়কে আমি নিতে পারি আমার গবেষণার প্রবন্ধর ক্ষেত্র হিসেবে, কিংবা এমন কোনো বিষয়কে নিতে হবে যেখানে আলোচনা সমালোচনা সেই বিষয় সম্পর্কে জড়িত। 4 নম্বর কি বলা হচ্ছে, যে নতুন কোনো আবিষ্কার কিংবা নতুনত্বের ছোঁয়া থাকতে হবে। আমি যে গবেষণাপত্রটি করব সেই গবেষণাপত্রে নতুন কোনো ভাবনার রিফ্লেকশন থাকতে হবে।
বা নতুনত্বের কোনো ছোঁয়া থাকতে হবে, কিছু আবিষ্কার, নতুন কোনো বিষয়কে সামনে নিয়ে আসার তাগিদ থাকতে হবে। 5 নম্বরে কি বলা হচ্ছে না, জাতি, গোষ্ঠী, সমাজ কিংবা বৃহত্তর অর্থে বিশ্বব্রহ্মাণ্ডের উপকারে আসে এমন কোনো বিষয় হতে হবে। অর্থাৎ আমি গবেষণা প্রবন্ধটিকে এমনভাবে আলোচনা করব যেখানে আমার জাতির জন্য হতে পারে, কোনো গোষ্ঠীর জন্য হতে পারে, কোনো সমাজের জন্য হতে পারে, কিংবা বৃহত্তর অর্থে কোনো বিশ্বব্রহ্মাণ্ডের উপকারে আসতে পারে, এইরকম কোনো বিষয়ের উপরে হতে হবে। 6 নম্বরে কি বলা হচ্ছে? 6 নম্বরে বলা হচ্ছে যে প্রবন্ধটি যথাসম্ভব সুস্পষ্ট এবং বোধগম্য হতে হবে। অর্থাৎ গবেষণাপত্র যেটি হবে সেই গবেষণাপত্রটি সুস্পষ্ট, আমি যেটা বলতে চাইছি সেটা নির্দিষ্ট করে সুস্পষ্ট আকারে হবে এবং বোধগম্য হবে। বোঝার ক্ষেত্রে মানুষজন যাতে সেই বিষয়টি বুঝতে পারে পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া বৈশিষ্ট্য কি 7 নম্বরে না, গবেষণা পদ্ধতি অনুসারে সুশৃঙ্খল এবং সুসংগবদ্ধভাবে পরিণত হবে। অর্থাৎ যে গবেষণা পদ্ধতি অনুসারে সেটা কী হবে, সুশৃঙ্খল এবং সুসংগবদ্ধ পরিণত হতে হবে। এই বিষয়টা কি সুশৃঙ্খল এবং সুসংগবদ্ধ? এটা মানে হচ্ছে যে আমি যখন গবেষণা করব, আমার যখন গবেষণার বিষয়াদি আলোচনা হবে, তখন আমাকে একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে আমার গবেষণাপত্রটিকে সাজাতে হবে। যে নিয়ম রয়েছে, যেমনটা আমরা বলতে পারি যে গবেষণার সমস্যা কি, সেই সমস্যা কোন এরিয়াতে আমি করব, তার সমস্যাটা আমাকে নির্বাচন করতে হবে, সেখান থেকে আমাকে হাইপোথিসিস সেট আপ করতে হবে, হাইপোথিসিসে আমাকে লিটারেচার রিভিউ করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, ডেটা অ্যানালিসিস করতে হবে, তারপর আমাকে ফাইন্ডিং করতে হবে বা কনক্লুশনে আমি নিয়ে আসবো। এই যে একটা 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 ক্রোনোলজিক্যালি একটা পর্যায়ক্রম ক্ষেত্র রয়েছে, সেই বিষয়টাকে সুসংগবদ্ধভাবে মেনটেন করতে হবে। আর গবেষণা পদ্ধতি অনুসারে কি চাহিদা মোতাবেক পরিপূর্ণ তথ্যসমূহ হতে হবে। অর্থাৎ যে প্রবন্ধটি গবেষণা প্রবন্ধ হিসেবে আমি তুলে ধরতে চাইব, তার প্রকৃতিটা কেমন হবে না, যে যে বিষয়গুলোকে আমি আলোচনা করব সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে হয় পক্ষে কিংবা বিপক্ষে, আমি যদি বিপক্ষে বলি বিপক্ষে, আমি যদি পক্ষে বলি পক্ষে, কী করতে হবে, তথ্য সমৃদ্ধ করতে হবে। আর 9 নম্বরে কী বলা হলো, উপস্থাপনার ক্ষেত্রে প্রবন্ধটি হতে হবে পরিচ্ছন্ন। অর্থাৎ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে সহজে বোঝার ক্ষেত্র হিসেবে সেটাকে তুলে ধরতে হবে। অর্থাৎ এই বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে গবেষণা প্রবন্ধের প্রকৃতিটা কেমন হবে সেটা দেখতে পাবো এবং বৈশিষ্ট্যকে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমি গবেষণা প্রবন্ধ হিসেবে যদি কোনো বিষয়কে তুলে ধরতে চাই, তাহলে আমাকে এই বৈশিষ্ট্যগুলিকে মনে রাখতে হবে যে একটি গবেষণাপত্রে কোন কোন বৈশিষ্ট্যগুলি থাকা আবশ্যক। অর্থাৎ সেটাকে একটা বস্তুনিষ্ঠ হতে হবে, সেটা একটা আবশ্যক তার বৈশিষ্ট্য। তার এক বা একাধিক সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে বা উদ্দেশ্য থাকতে হবে। তার সাথে সাথে কি বর্তমান সময়ে আলোচিত সমালোচিত একটা বিষয় হতে হবে। কোনো নতুনত্বের ছোঁয়া থাকার ক্ষেত্র থাকতে হবে। কোনো জাতি, গোষ্ঠী, বিশ্বব্রহ্মাণ্ডে উপকারে আসে এমন কোনো বিষয়। প্রবন্ধটি যথাসময়ে সুস্পষ্ট এবং বোধগম্য হতে হবে। গবেষণা পদ্ধতি অনুসারে সুশৃঙ্খল এবং সুসংগবদ্ধ, এই বিষয়টিকে আলোচনা করতে হবে। এর সাথে সাথে কি না, গবেষণা পদ্ধতি অনুসারে চাহিদা মোতাবেক পরিপূর্ণ তথ্যসমূহ হতে হবে এবং উপস্থাপনের ক্ষেত্রে প্রবন্ধটি হতে হবে কি পরিচ্ছন্ন। এই বিষয়গুলো গবেষণা প্রবন্ধের একটি বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো একটি লেখা যে সেটি যে গবেষণা প্রবন্ধ, সেটাকে যদি আমি বিচার করতে চাই, তাহলে আমাকে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোর ম্যাক্সিমাম সবগুলো থাকার ক্ষেত্রপট নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম আমাকে আমার গবেষণা প্রবন্ধের বৈশিষ্ট্য আকারে রাখতে হবে। বা আমি গবেষণাপত্র যখন সেটি বিষয়কে গবেষণাপত্র হিসেবে তুলে ধরতে চাইছি, তখন এই বিষয়গুলোর উপরে আমাকে নজর দিতে হবে। এই যে লাস্ট লাইনে আমি একটা কথা বললাম যে উপস্থাপনের ক্ষেত্রে প্রবন্ধটি হতে হবে পরিচ্ছন্ন। এবার যে প্রবন্ধটি আমি লিখব গবেষণা প্রবন্ধ, সেই গবেষণা প্রবন্ধের তাহলে ক্ষেত্রটি কী হবে, গবেষণা প্রবন্ধের ক্ষেত্রটি কেমন হবে, বা আমি তাহলে গবেষণা প্রবন্ধ যে বিষয়টি রয়েছে, যে আমি কেন গবেষণা প্রবন্ধ লিখব, আমার এই বৈশিষ্ট্যগুলো গবেষণা প্রবন্ধ, তাহলে আমি কেন লিখব, এই একটা প্রশ্ন আমাদের সামনে উঠে আসতে পারে। এই গবেষণা প্রবন্ধ কেন লিখব তার উত্তর যদি থাকে, তাহলে আমাকে 4টে বিষয় এখানে উল্লেখ করতে হবে। এক হচ্ছে নতুনত্ব,
কি না, গবেষণা প্রবন্ধ যেটি রয়েছে সেটা কেন আমি লিখব, তার কারণ লিখতে গেলে এই বিষয়টি বলতে গেলে গবেষণার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেই বিষয়টিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে গবেষণার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী। গবেষণার প্রয়োজন এই জন্য যে কোনো নতুনত্ব ধারণাকে তুলে ধরা, যে কোনো একটা নতুন বিষয়কে আমি তুলে ধরতে চাই। যেমন হতে পারে বর্তমান প্রেক্ষিত, করোনা মহামারী, এর প্রেক্ষিতে নতুন অর্থনীতি কেমন হচ্ছে, এর প্রেক্ষিতে ভারতের অবস্থান কেমন হচ্ছে, এর প্রেক্ষিতে দেশগুলির ইন্টারন্যাশনাল রিলেশনের পারস্পরিক সম্পর্ক কেমন হচ্ছে, একটা নতুনত্ব ছোঁয়ার থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতে জনজীবনের যে সামাজিকীকরণ সেটা কেমন হচ্ছে, নিজেদের আমরা বলছি যে দূরত্ব বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন, এর ফলে আমাদের যে নির্দিষ্ট কমিউনিটি যেগুলো রয়েছে তার মধ্যে যে একটা পরিবর্তন সেটার কেমন হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা গবেষণায় নতুনত্বর ক্ষেত্র নতুনভাবে আমরা উপস্থাপন করতে পারি। এছাড়া আমরা গবেষণা আর কি করতে পারি, নতুনত্ব ছাড়াও আমরা গবেষণা কেন করব না, আমরা আবিষ্কারের দিকে অগ্রসর হতে পারি, নতুন বিষয় প্রেক্ষিতকে আমরা আবিষ্কারের দিকে অগ্রসর হতে পারি। এছাড়া আর কি করতে পারি না, সমস্যা সমাধানের উপায় হিসেবেও কিন্তু আমরা গবেষণাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ এই যে আমরা নতুনত্বের খোঁজ করতে পারি, আমরা কোনো বিষয়কে আবিষ্কার করতে পারি, সমস্যা সমাধানের উপায় হিসেবে আমরা আলোচনা করতে পারি। এছাড়াও আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। গবেষণার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ পূর্বের কোনো প্রতিষ্ঠিত বিষয়ের সহজ সরল ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন ছাড়াও ভালো মন্দ দিক তুলে ধরাও হতে পারে, আবার সুন্দর একটি গবেষণা প্রবন্ধের উদ্দেশ্য। অর্থাৎ কোনো একটি বিষয় রয়েছে, সেই বিষয়টিকে আমি কি করতে পারি, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সেইটিকে আমি সুন্দরভাবে তুলে ধরতে পারি। অর্থাৎ আমাদের পূর্বের কোনো বিষয় আলোচনার হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আমি আবার পুনরায় সেটাকে নতুন করে তার মধ্যে থেকে নতুন কিছু বিষয়কে তুলে ধরে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষিতকেও আমরা আলোচনা করতে পারি। আমরা বিভিন্ন বিষয়ক আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা এরকম করে থাকি। আমাদের গবেষণা সাধারণত সমাজবিজ্ঞানের আলোচনাগুলো অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষিতেই কিন্তু হয়, এটাও আমরা দেখতে পাবো। নেক্সট আমরা যদি দেখি তাহলে যে গবেষণা প্রবন্ধের ক্ষেত্রটি কেমন হবে, গবেষণা যে প্রবন্ধ সেই গবেষণা প্রবন্ধের ক্ষেত্রটি কেমন হবে। তা গবেষণা প্রবন্ধের ক্ষেত্র বা এরিয়া, কোন অংশে আমি গবেষণা করব, তো এটা প্রতিটি বিষয় কি হতে পারে না, প্রতিটি ক্ষেত্রে এক একটা মানুষ ছাত্রভেদে এক এক রকমের হতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে গবেষণা প্রবন্ধের নির্দিষ্ট কোনো ক্ষেত্র নেই, বরং যে কোনো বিষয় যে কোনো ক্ষেত্রই প্রবন্ধের জন্য উপযুক্ত, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু কিছু বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এবং এই বিষয়টিও গুরুত্ব দেওয়া হয় নির্দিষ্ট ওই সংস্থা কিংবা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যের উপরে। উদাহরণস্বরূপ কি, যদি বিজ্ঞান বিষয়ক হয় তাহলে নতুন কোনো আবিষ্কারের দিকে অগ্রসর হবে, যদি সামাজিক বিজ্ঞান বিষয়ক হয় তাহলে প্রবন্ধে অবশ্যই সমাজ সংস্কৃতির বিশেষ গুরুত্ব থাকতে হবে। আবার যদি ইসলাম সংশ্লিষ্ট কোনো বিষয় হয় তাহলে প্রবন্ধটি আধুনিক সমস্যা সংশ্লিষ্ট এবং তার সমাধান কী হতে পারে এমন একটা প্রকাশ থাকতে পারে। অর্থাৎ কি বলা হচ্ছে, যে কোনো বিষয়ে এবং ক্ষেত্রেই প্রবন্ধ লেখা যেতে পারে, কিন্তু তা হতে হবে সংশ্লিষ্ট ওই বিষয়ের অগ্রাধিকারের ভিত্তিতে। অর্থাৎ গবেষণা প্রবন্ধের ক্ষেত্র যেটা, সেটা যে কোনো বিষয়ে হতে পারে, সেটা নির্ভর করবে ছাত্র কোন দিক থেকে সেটা ব্যাখ্যা করছে এবং সেটার প্রয়োজনীয়তা কেমন। এরপরে যদি আমরা দেখি তাহলে গবেষণা প্রবন্ধের বিষয় কি হবে, অর্থাৎ আমি যে গবেষণা প্রবন্ধ আলোচনা করছি সেই গবেষণা প্রবন্ধের আলটিমেটলি বিষয়টা কি হবে। এক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে যে গবেষণা প্রবন্ধের বিষয় যে কোনো বিষয়ই গবেষণা প্রবন্ধের বিষয় হতে পারে। অর্থাৎ সেগুলি শুধুমাত্র যে বিজ্ঞানভিত্তিক হবে বা সামাজিক কিংবা ধর্মীয় হতে হবে এমন কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, বরং সমস্যা সম্বলিত যে কোনো বিষয়ই তার সমাধান কল্পে সুন্দর একটা বিষয় হতে পারে। অর্থাৎ যে বিষয়ে সমস্যা রয়েছে তার সমাধান কল্পে আমরা গবেষণার প্রবন্ধ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু সাধারণভাবে কোনো নির্দিষ্ট জার্নাল কিংবা কোনো গবেষণা প্রবন্ধের জন্য
লিখতে হলে অবশ্যই জেনে নিতে হবে যে ওই জার্নালটি কোনো বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকে, মানে কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকে, এবং অধিকাংশ সময় জার্নালগুলোতে বিষয়ের উল্লেখ করা থাকে। সেই অনুযায়ী আমাদেরকে গবেষণা প্রবন্ধের বিষয় থাকে। অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি বিভিন্ন সেমিনার কিংবা বিভিন্ন যে যে ওয়ার্কশপগুলো যেগুলো রয়েছে, কিংবা এখন যে ওয়েবিনার যেগুলো রয়েছে, সেইগুলোর দিকেও যদি আমরা দেখি, তাহলে আমরা সেখানে দেখব যে নির্দিষ্ট একটি টপিক আগেই ঠিক করে দেওয়া হয়, একটি বিষয় আগেই ঠিক করে দেওয়া হয়, এবং তার উপরে আমাদের কাছ থেকে গবেষণা প্রবন্ধ চাই। তো সেই অনুযায়ী আমাদেরকে সেটা লিখতে হয়। নেক্সট স্লাইডে কি আলোচনা রয়েছে যে গবেষণা প্রবন্ধের বিষয়ের রূপ বা ধরনটি কী হবে। গবেষণা প্রবন্ধ যে আমি লিখব, তাহলে তার রূপটা এবং ধরনটা কেমন হবে। এবার এইটা সাধারণত কিসের উপর নির্ভর করে? আগের মতোই জার্নালের উপরই নির্ভর করে। জার্নালগুলোই বলে দেয় যে তার নির্দিষ্ট রূপ এবং ধরনটা কেমন। সেখানে জার্নালের যে নোটস টু কন্ট্রিবিউটার্স যে কন্ট্রিবিউশন যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টির উপরে আমাদেরকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। কিন্তু সাধারণভাবে কোনো একটি মৌলিক প্রবন্ধ 4000 থেকে 5000 শব্দ বিশিষ্ট হয়ে থাকে, এবং একক কিংবা যৌথ নামে সেই বিষয়টিকে আমরা প্রবন্ধ প্রকাশ করতে পারি। এটা হচ্ছে গবেষণা প্রবন্ধের বিষয়ের রূপ বা ধরন। নেক্সট কি না, আপনি কিভাবে বুঝবেন? অর্থাৎ ধরে নিন যে আপনি একটি গবেষণা প্রবন্ধ লিখছেন এবং আপনি গবেষণা প্রবন্ধের বিষয়টি নির্বাচন করেছেন বা ভাবছেন কোনো একটি বিষয় নিয়ে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে যে বিষয়টি আপনি ভাবছেন সেই বিষয়টি নির্বাচনটি, অর্থাৎ আপনি যেটা ভাবছেন সেই নির্বাচনটি, সেই বিষয়টি সম্পর্কে আপনার ভাবনাটা সঠিক না যৌক্তিক, যুক্তিযুক্ত? এটা যদি আপনার মনে প্রশ্ন আসে, তাহলে এর উত্তরে আপনাকে ভাবতে হবে যে কীভাবে আপনি সেটাকে যাচাই করবেন যে আপনি যে বিষয়ে ভাবছেন সেই বিষয়টি গবেষণা প্রবন্ধের জন্য উপযুক্ত। তাহলে আপনাকে কি করতে হবে? কতিপয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। এক, বিষয়টি সম্পর্কে কি আপনার দক্ষতা জ্ঞান কতটুকু, সে বিষয়ে আপনাকে আগে ঠিক হতে হবে যে বিষয় সম্পর্কে আপনি ভাবছেন সেই বিষয় সম্পর্কে আপনার দক্ষতা বা জ্ঞান কতটুকু। দ্বিতীয় কি ভাবতে হবে, মেলাতে হবে যে বিষয়টি কি বর্তমানে সময়োপযোগী, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আপনি ভাবছেন সেই বিষয়টি কি বর্তমানে সময়োপযোগী। 3 নম্বরে আপনাকে ভাবতে হবে বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্যপত্র পাওয়া যাবে কি, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আপনি গবেষণা প্রবন্ধ লিখতে চাইছেন সেই বিষয়টি সম্পর্কে তথ্য আপনি সহজে পাবেন কি। 4 নম্বর আপনাকে ভাবতে হবে যে তথ্য উপাত্ত সংগ্রহ এবং পর্যালোচনার ক্ষেত্রে আপনার সামর্থ্য আছে কি, অর্থাৎ যে তথ্যগুলো লাগবে তার যে উপকরণগুলো রয়েছে সেগুলো সংগ্রহ এবং পর্যালোচনার জন্য যা যা প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে আপনার সামর্থ্য আছে কি, সেটা আপনাকে দেখতে হবে। 5 নম্বরে সময় এবং পরিস্থিতির বিবেচনার বিষয়টি কি আপনার জন্য সহজসাধ্য কিংবা উপযোগী, অর্থাৎ আপনার কাছে যে সময় রয়েছে, যে সময়ের মধ্যে আপনি কাজটি কমপ্লিট করতে চাইছেন, তার সাথে আপনার যে টপিক, আপনি যে বিষয়টি নির্বাচন করছেন সেটি সেই অনুযায়ী সহজসভ্য বা সেক্ষেত্রে উপযোগী, সেটা আপনাকে ভাবতে হবে। আর 6 নম্বরে আপনাকে ভাবতে হবে নির্ধারিত যে বিষয়টিকে যে কোনো জাতি, গোষ্ঠী কিংবা কোনো বৃহত্তর স্বার্থে উপকারে আসবে কি, যে বিষয়টা আপনি নিচ্ছেন সেটি কি সমাজের কোনো উপকারে আসবে, অর্থাৎ যে গবেষণা প্রবন্ধটি আপনি লিখছেন সেটা পড়ে কি মানুষের কোনো উপকারে আসবে, মানুষ কি কোনো উপকৃত হবে। এই যে 6টি প্রশ্নের আমরা আলোচনা করলাম, এই 6টি প্রশ্নর দিকে যদি আমরা তাকাই, তাহলে এই 6টি প্রশ্নের উত্তর যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমি যে বিষয়টি নির্বাচন করছি সেটি সঠিক এবং তার মধ্যে যৌক্তিকতা আছে কি না। নেক্সট যদি আমরা দেখি, তাহলে গবেষণা প্রবন্ধের শিরোনাম কেমন হবে, অর্থাৎ আমি তো বিষয় নির্বাচন করেছি, আমার বিষয় এমন হবে, অর্থাৎ আমি যে ফিল্ডের আমি কর্মী হব, যে ফিল্ডের আমি ছাত্র হব, সেই ফিল্ডের থেকে আমি আমার বিষয় নির্বাচন করব। এবার বিষয় নির্বাচন করার পরে আমাকে কি করতে হবে না, একটা শিরোনাম ঠিক করতে হবে। তাহলে শিরোনামটি কেমন হবে, এই শিরোনাম
যদি শিরোনামটা কেমন হবে সেটা যদি আমরা দেখি, তাহলে আপনার যে প্রবন্ধ হবে সেই শিরোনামটি যথাযথ কিনা, আপনার শিরোনামটি যথাযথ কিনা তা বুঝতে হলে নিম্নের প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি যে শিরোনামটি দেবেন আপনার গবেষণাপত্রের, আপনার ডিজার্টেশনের, সেই ডিজার্টেশনের শিরোনামটি কি সম্পূর্ণ প্রবন্ধটিকে উপস্থাপন করতে সক্ষম, এই বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। পাঠক কি বুঝতে পারবে যে আপনি বিষয়টি লিখেছেন? অর্থাৎ পাঠক কি বুঝতে পারবে যে আপনি কোন বিষয়ে লিখেছেন, আর কি লিখেছেন এবং কিভাবে লিখেছেন, অর্থাৎ কোন পদ্ধতি অবলম্বন করে লিখেছেন। এই যে 4টি বিষয় রয়েছে, এই 4টি বিষয়কে যদি আপনার শিরোনামটি এই প্রশ্নগুলির উত্তর দিতে সক্ষম হয়, কিংবা মনে করেন যে এই বিষয়গুলোর আলোচনায় প্রবন্ধে যথাযথভাবে স্থান পেয়েছে, তাহলে আপনার বিষয় নির্বাচন সঠিক। আপনার বিষয়ের শিরোনাম নির্বাচন সঠিক বা আপনার বিষয় নির্বাচন সঠিক। নেক্সট কি না, নেক্সট আপনাকে যেতে হতে যে উদাহরণস্বরূপ। কীভাবে আমরা উদাহরণস্বরূপ কি বিষয়টি দেখব, যে উদাহরণস্বরূপ যদি আমরা দেখি তাহলে এখানে বলা রয়েছে যে একটা প্রবন্ধে, গবেষণা প্রবন্ধের একটি শিরোনাম আমরা এখানে রেখেছি যে মানব কল্যাণ ও ভারতীয় সমাজ একটি পর্যালোচনা। এটা পুরোটাই হচ্ছে একটি গবেষণা প্রবন্ধের টাইটেল বা শিরোনাম। এবার এই শিরোনামটির দিকে যদি তাকাই, তাহলে এই শিরোনামটি থেকে আমি 3টে বিষয় আমার কাছে ক্লিয়ার হতে হবে। এক, আমরা যখন মানব কল্যাণ বলছি তাহলে প্রবন্ধটিতে মানব কল্যাণ সম্পর্কে একটা আলোচনা আছে, এটা আমরা বুঝতে পারবো। দ্বিতীয় বলা যায় ভারতীয় সমাজ, মানব কল্যাণ ও ভারতীয় সমাজ। তাহলে আলোচনাটিতে যে ভারতীয় সমাজের আলোকে করা হয়েছে, মানব কল্যাণটা কার আলোকে করা হয়েছে, ভারতীয় সমাজের আলোকে করা হয়েছে, সেই বিষয়টি এখানে আলোচনা রয়েছে। আরেকটি হচ্ছে একটি পর্যালোচনা। এই যে প্রবন্ধটি পর্যালোচনামূলক পদ্ধতি অনুসরণ করেছে, সে বিষয়েও কিন্তু একটি সম্যক ধারণা এখানে তুলে ধরেছে। অর্থাৎ এটি কোনো মাঠ পর্যায়ের বা ফিল্ড ওয়ার্কের গবেষণা কিংবা বাস্তবিক কোনো গবেষণা কর্ম বা প্র্যাকটিক্যাল রিসার্চ নয়, সেই বিষয়টাও কিন্তু এখানে তুলে ধরছে। অর্থাৎ আমি যে রিসার্চ করব, আমি যে গবেষণা প্রবন্ধটি আলোচনা করব, সেই গবেষণা প্রবন্ধটি যে শিরোনাম হবে, সেই শিরোনামটি আলটিমেটলি আমার যে আলোচনার বিষয় হবে, সেই আলোচনার বিষয়ের একটা রিফ্লেকশন সেখানে কিন্তু আমার থাকবে। যেমন আমরা এই মানব কল্যাণ ও ভারতীয় সমাজ একটি পর্যালোচনা যখন আমরা আলোচনা করছি, তখন আমরা কিন্তু 3টে উত্তর পাচ্ছি। এক, মানব কল্যাণ সম্পর্কে একটা আলোচনা হচ্ছে, আলোচনাটি একটা ভারতীয় সমাজ সম্পর্কে হচ্ছে, আর প্রবন্ধটি পর্যালোচনামূলক যে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে, যে এটি কোনো ফিল্ড ওয়ার্ক নয়, এটি কোনো প্র্যাকটিক্যাল রিসার্চ নয়, সেই বিষয় কিন্তু এখানে একটা ধারণা রিপ্রেজেন্ট করছে। নেক্সট, গবেষণা প্রবন্ধ লেখার নিয়ম। এই গবেষণা প্রবন্ধ লেখার যে নিয়ম, সেটা যদি আমরা দেখি তাহলে এখানে একটা বিষয়কে আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এমফিলের 2য় বর্ষের বা বিশ্ববিদ্যালয়ের 1ম বর্ষের 2য় সেমিস্টারে গবেষণা প্রবন্ধ লিখতে হয়। এটা একমাত্র বর্তমানে ইউজি স্টুডেন্টদের জন্য একটা ডিজার্টেশন পেপার রাখা হয়েছে, এবং সেই ডিজার্টেশন পেপারটিকে আমরা গবেষণা প্রবন্ধ হিসেবে বলছি, এবং সেটাকেও আমরা ডিজার্টেশন বলছি। এবার একটা বিষয় ভাবতে হবে, আমরা যেটা প্রথম স্লাইডে দেখে এসেছিলাম যে হোয়াট ইজ ডিজার্টেশন, গবেষণামূলক প্রবন্ধ কী, এবং থিসিস, হোয়াট ইজ থিসিস। এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে থিসিস এবং ডিজার্টেশন এক্ষেত্রে গবেষণায় তেমন কোনো পার্থক্য নেই, তবে গবেষণা কার্যের পদ্ধতিতে কিছু পার্থক্য যেমন রয়েছে। যেমন থিসিস গবেষণার পরিধি অনেকটা বেশি, থিসিসে গবেষণার পরিধিটা অনেকটা বেশি, আর থিসিসে গবেষণার কাজটি নিখুঁতভাবে করতে হয়, কারণ প্রবন্ধ রচনার পর কার্যটির মৌলিকত্ব বিদর্জন নিখুঁতভাবে বিচার করে। অর্থাৎ এই কার্যে যদি কোনো কার্যের প্রতিলিপি হয়ে থাকে, তাহলে সেই গবেষণাটি বাতিল হয়ে যায়। অর্থাৎ আমি যখন থিসিস করছি তখন আমার পরিধিটা অনেক বেশি হচ্ছে, সেটি নিখুঁতভাবে করতে হবে, এবং
সেটি যদি কারো প্রতিলিপি হয়ে যায়, অর্থাৎ কারো যদি সে কোনো জায়গা থেকে যদি আমি কপি করি, তাহলে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কিন্তু যদি আমি ডিজার্টেশন করি, তাহলে ডিজার্টেশনটা কিন্তু থিসিসের মতো এতটা ঝুঁকিপূর্ণ নয়। কারণ কি? কারণ হচ্ছে ডিজার্টেশনের কাজটি নিজের তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধায়িকা এবং অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে আসা অধ্যাপক দেখেন ও বিচার করেন, এবং মোটামুটি গবেষণার বিষয়গুলি অনুসরণ করে লেখনে উপস্থাপন করা হলে এক্ষেত্রে গবেষকের কার্যটি সফলরূপে গণ্য করা হয়। অনেক ক্ষেত্রে এই ডিজার্টেশনটাকে বলা হয় যে গবেষণা যে কার্য তার একটি প্রি পিএইচডি এরকমও এমফিল বিষয়ক যেগুলো রয়েছে, এমফিলে যে ডিজার্টেশন লিখতে হয় সেগুলোকে, অর্থাৎ কি বলা হচ্ছে যে গবেষণা থিসিস রচনা করার যে নিয়ম বিষয়গুলি সেগুলিকে অনুসরণ করে, গবেষণার বিষয়গুলিকে অনুসরণ করে লেখনী উপস্থাপন করা হলে সেক্ষেত্রে গবেষকের কার্যটি সফল বলে গণ্য করা হয়। এবং এই ডিজার্টেশনটি প্রবন্ধটি 100 পৃষ্ঠার মধ্যে হলে খুব ভালো হয়, এবং এর অধ্যায় সংখ্যা, ভূমিকা এবং উপসংহার ব্যতিরেকে 3টে অধ্যায়ের বিষয়ের উপস্থাপন করা বাধ্যতামূলক। থিসিসে নেয় ডিজার্টেশনও ক্রমণা অনুযায়ী উপস্থাপন একই হয়। অর্থাৎ থিসিসটা একটা বড় আকারে আমরা দেখতে পাচ্ছি, ডিজার্টেশনটা তার থেকে একটু ছোট আকারের আমরা আলোচনায় দেখতে পাবো, এবং সেটা আমাদের কত পৃষ্ঠার মধ্যে হওয়া উচিত সে বিষয়টা আমরা এখানে বলার চেষ্টা করলাম। ইউজি স্টুডেন্ট হলে, আমরা যেহেতু ইউজি স্টুডেন্টেও যদি থাকি, তাহলে আমরা ইউজি স্টুডেন্ট হিসেবে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট হিসেবে আমাদের ডিজার্টেশন পেপারটি ন্যূনতম 25 থেকে 40 পেজের মধ্যে যদি হয় তাহলেই সেটি বাঞ্ছনীয়। কারণ খুব ছোট্ট একটি সময়ের মধ্যে আমাদেরকে যেহেতু ডিজার্টেশন করতে হবে, সেক্ষেত্রে 25 থেকে 40 পেজের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে আমি যখন ডিজার্টেশন পেপার লিখব, তাহলে গবেষণা পদ্ধতির নিয়ম অনুসারে আমাকে লিখতে হবে। তাহলে সেই পর্যায়ক্রমটি কেমন, অর্থাৎ যেভাবে আমরা গবেষণা প্রবন্ধের পর্যায়ক্রমে সাজাবো। আমি যখন গবেষণাপত্র লিখব, ডিজার্টেশন লিখব, তখন আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নামপত্র বা টাইটেল পেজ একটা বানাতে হবে। একটা নামপত্র বা একটি টাইটেল পেজ বানাতে হবে। অর্থাৎ প্রথমে একটা টাইটেল পেজ থাকবে, আমি কোন গবেষণা, আমার টাইটেল শিরোনাম কি, আমার কি বিষয়ে, আমার নিজের নাম কি, কোন ইউনিভার্সিটির আমি আন্ডারে করছি, সেই সমস্ত বিষয়ে একটি টাইটেল পেজ থাকতে হবে। দ্বিতীয়, স্তুতি মন্ত্র, এটি আপনার ইচ্ছা অনুযায়ী, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার পুরোটা নির্ভর করে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী। কিন্তু নামপত্রের পর যেটা থাকা সেটা হচ্ছে সংশয়পত্র। এটা হচ্ছে এমফিলে যারা আলোচনা করে, যারা সার্টিফিকেট অর্জন করার জন্য ডিজার্টেশন পেপার লিখছে, তাদের জন্য এটা ম্যান্ডেটারি। কিন্তু ইউজি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি সার্টিফিকেট বা সংশয়পত্রের প্রয়োজন নেই। তাদের প্রথমে নামপত্র অর্থাৎ টাইটেল পেজ থাকবে, তারপরে থাকবে কৃতজ্ঞতা স্বীকার, অ্যাকনলেজমেন্টটা তাদেরকে লিখতে হবে, অর্থাৎ স্বীকৃতি, কৃতজ্ঞতা স্বীকার জানাতে হবে। কৃতজ্ঞতা স্বীকারের পর তার একটি মুখবন্ধ বা প্রাককথন বা প্রিফেস থাকতে হবে। তার সাথে সাথে সুভাষীলতাবলী বা গবেষণার বিষয়টি ভালো কিছু উক্তি থাকলে সেটা করতে পারে। এটাও আমাদের ইউজি লেভেলের জন্য দরকার নেই, যদি আমরা এমফিল ডিজার্টেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা থাকতে হবে। সংকেত সূচি আমি যে সংকেতগুলি ব্যবহার করব তার যদি প্রয়োজন থাকে তাহলে সেগুলোকে আমাকে করতে হবে। দ্বিতীয় কি, তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সূচিপত্র বানাতে হবে, অর্থাৎ আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব আমার গবেষণাপত্রে, সে বিষয়টা আমাকে সূচিপত্রে দেখাতে হবে। যেমনটা আমরা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে দেখি তার একটা সূচিপত্র থাকে, ঠিক সেই রকম আমার গবেষণা প্রবন্ধটির কী করতে হবে, সূচিপত্র বানাতে হবে। যে আমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কোনটা রয়েছে, সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন কতটুকু রয়েছে, তার উপসংহার কেমন, কোন থেকে কত নম্বর পেজ রয়েছে, সেক্ষেত্রে সেইভাবে একটি সূচিপত্র আমাকে বানাতে হবে। আমি যে গবেষণা প্রবন্ধটি আলোচনা করব সে গবেষণা প্রবন্ধের একটি ভূমিকা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশন হওয়ার পরে তার একটি প্রথম অধ্যায় হিসেবে থাকতে হবে। এই অধ্যায় বিষয়ে আপনি একটা নামকরণ আলাদা হবে, আমার টপিক অনুযায়ী আমার নামকরণ হবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করতে হবে, সেটাও একটা নামকরণ থাকবে। তৃতীয় অধ্যায়ে একটা আলোচনা করতে হবে, সেটার একটা নামকরণ হবে। এবং তারপরে উপসংহার বা কনক্লুশন আমাকে বলতে হবে, অর্থাৎ আমি যে বিষয়টি গবেষণা প্রবন্ধটি আলোচনা করলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ে, তার একটি উপসংহার আমাকে টানতে হবে। এবং উপসংহার হয়ে গেলে আমাকে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স সম্পর্কে একটি অ্যাপেন্ডিক্স দিতে হবে, এবং তারপরে গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফির আলোচনা আমাদেরকে এখানে করতে হবে। অর্থাৎ আমি যদি গবেষণা প্রবন্ধ রচনা করতে চাই, তাহলে গবেষণা প্রবন্ধ রচনা করতে গেলে আমাকে এই পর্যায়ক্রমে আলোচনা করতে হবে। আমি আবারও বলবো যে ইউজি স্টুডেন্ট যদি হয় তাহলে ইউজি স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমত আমাকে যে বিষয়গুলিকে ম্যান্ডেটারি হিসেবে দেখতে হবে সেগুলো আমাকে একটি টাইটেল পেজ দিতে হবে, তারপর আমাকে একটি কৃতজ্ঞতা স্বীকার দিতে হবে, তারপর আমাকে একটি সূচিপত্র বানাতে হবে, তারপরে আমাকে একটি ভূমিকা রাখতে হবে, তারপর প্রথম, দ্বিতীয়
এবং তৃতীয় পেজের আলোচনা রাখতে হবে এবং একটি কনক্লুশন এখানে টানতে হবে। তার সাথে সাথে বিবলিওগ্রাফি যেটি রয়েছে সেই বিবলিওগ্রাফির আলোচনা আমাকে এখানে করতে হবে। যদি আমি ইউজি স্টুডেন্ট হই তাহলে আমাকে এই বিষয়গুলো ম্যান্ডেটারি, এবং আমার ডিসার্টেশনের পেপারের পৃষ্ঠা সংখ্যা 25 থেকে 40 পেজ হবে, কারণ আমার সময়সীমা একজন এমফিল ক্যান্ডিডেটের থেকে অনেক বেশি কম এবং আমরা ফাস্ট লার্নার হিসেবে সেটি করব। সেই জন্য সেটা মাথায় রেখেই আমাদেরকে আমাদের ডিসার্টেশন পেপারটি বানাতে হবে। এই ডিসার্টেশনের আলোচনাতে প্রেক্ষিতে একটা বিষয় বলা যেতে পারে যে ডিসার্টেশন যখন আমরা আলোচনা করছি তখন এই ডিসার্টেশনটা যদি আমরা ইউজি লেভেলে ভালো করে করতে পারি তাহলে আগামী দিনে আমাদের এমফিলের মতো কাজ করতে গেলে অনেক বেশি সহজ হবে। আর এই ডিসার্টেশন পেপারটি যদি আমি এমফিলের জন্য করি তাহলে পিএইচডি করার ক্ষেত্রে আমাকে আরও একটু পথ এগিয়ে দেবে। অর্থাৎ ডিসার্টেশন পেপার যেটি রয়েছে সেটিকে আমাদেরকে সঠিকভাবে পর্যালোচনা করার একটি প্রেক্ষিত আমাদেরকে এখানে দিচ্ছে, গবেষণা করার ক্ষেত্রেও একটি অংশ এখানে দিচ্ছে। আমাদের আলোচনার বিষয় এখানেই ছিল। স্পেশাল থ্যাঙ্কস আমি দেব, অসংখ্য ধন্যবাদ থাকবে মোহাম্মদ ওবায়দুল্লাহকে, যিনি অনেকটা সহজভাবেই গবেষণা বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। ধন্যবাদ।